সাইমন তাড়াহুড়া করে বলে, ভাই আমি জানি কি করব, তুই যা বলার ফোনে বলে দিস। এখন তাড়াতাড়ি যা ভাই। রাদীপ ফোন পকেটে ভরে রুম থেকে বের হয়ে যায়। সাইমন রাদীপকে রুমে লক করে চলে যায়। রাদীপ ফোন অন করে সিঁড়ি দিয়ে নেমে যেতে নিলেই রাহার সামনে এসে দাঁড়িয়ে বলে, ভাইয়া কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ও সিফাত আসছে ওর সাথে। কোনো কিছু কি হয়েছে? রাদীপ তাড়াহুড়া বশত রাহার সামনে একটু দাঁড়ায়। রাহা গালে হাত ছুঁয়েই বলে, না কিছুই হয়নি, কাজ আছে তাই যাচ্ছি। এই বলে রাদীপ চলে যায়। রাহা ভাবার মতো ভাইয়ের প্রাণে তাকিয়ে রইল। কি বলে গেল কাজ করছে, আবার আগে বলল সিফাত আসছে, কিন্তু রাহা ওর কথা কিছুই বুঝে উঠতে পারল না। ভাবতে ভাবতে রাহা ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়, গ্লাসে পানি ভরে খায়। সাইমন জানে এখন নিচে গেলে রাজ নয় রাহা দুজনেই ওকে প্রশ্ন করবে, রাদীপ কোথায় গিয়েছিল। সাইমন এখন এই প্রশ্নের সম্মুখীন বা এর উত্তর কোনোটাই দিতে চায় না। বিকেলে পার্লার থেকে মিষ্টিকে সারিয়ে আনা হলো। মিষ্টি কেমন একটা গুমোট বেঁধে আছে, কাঁদতেও পারছে না, সব কেমন এলোমেলো লাগছে তার কাছে। রাদীপ শেষ পর্যন্ত কিছু করতে পারবে কিনা এই সন্দেহ। মিষ্টি সেজেগুজে নিজের রুমে বসেছিল, সাথে আছে তার দুই বান্ধবী। আর একটু পরপর মিষ্টিকে সাইমা চৌধুরী নয়তো রুমানা চৌধুরী আর নয়তো তার বাবা দেখে যাচ্ছে। রাশেদ চৌধুরী তার বন্ধু সোহেল শিকদারকে কল দিয়েছিলেন, তার রওনা দিয়েছে, রাস্তায় আছে। সোহেল শিকদার নিজেরাই দুটাই গাড়ি নিয়ে আসছে। একটাই বলতে সে তুহিন আর তুহিনের একটা বন্ধু, আর অন্য গাড়িতে তুহিনের চাচা চাচি আর চাচাতো বোন। মাঝের রাস্তায় এসে তুহিনের গাড়ি ড্রাইভার থামায়। সোহেল শিকদার বলে, কি হলো, ড্রাইভার গাড়ি থামালো কেন? ড্রাইভার পেছনে ফিরে বলে, স্যার আমার ওয়াইফ প্রেগনেন্ট, ডেলিভারি আর 3 দিন আছে, সে নাকি এখন অসুস্থ হয়ে পড়েছে। আমার বোন ফোন দিয়ে বলেছে আমার ওয়াইফকে নাকি হসপিটালে নিয়ে যাচ্ছে। এখন বাড়িতে আর কোনো পুরুষ মানুষও নেই। এখন মনে হচ্ছে আমাকে যেতে হবে। সোহেল শিকদার বললেন, তাহলে এখন কি হবে? গাড়ির ড্রাইভ করবে কে? তুহিনের একটা বন্ধু ছিল গাড়িতে, নাম নয়ন। সে বলে, আমি করছি আঙ্কেল। আর ড্রাইভার ভাই, আপনি হসপিটালে যান, আপনাকে এখন ওইখানে বেশি প্রয়োজন। ড্রাইভার বলে, তবে আপনাদের কাউকে ড্রাইভ করতে হবে না, আমার একটা বন্ধু আছে, ও একজন ড্রাইভার। তুমি বলো ঠিক আছে, তবে তার আসতে কতক্ষণ লাগবে? এই এসে পড়লো বলে এসে পড়েছে। বলতে বলতে ড্রাইভার গাড়ি থেকে নেমে গেল এবং একসাথে আরেকজন ছেলে এসে গাড়ি উঠে বসে। ছেলেটা মাস্ক পরেছে, শরীরের গঠনের দিক থেকে বেশ হ্যান্ডসাম। পোশাক আশাক দেখে কারো মনে হচ্ছে না যে এই ছেলের ড্রাইভার, মনে হচ্ছে কোনো বড়লোক পরিবারের সন্তান। ছেলেটা কোনো কথা ছাড়াই গাড়ি ড্রাইভ শুরু করলো। সোহেল শিকদার ছেলেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে শেষে বলেই ফেললো, বাবা তোমার নাম কি? আঙ্কেল আমার নাম রায়হান। ও ওকে, একটা কথা বলো তো। জি বলুন। তুমি কত বছর ধরে গাড়ি চালাও? আঙ্কেল আমি যখন কলেজে উঠি তখনই বাবার থেকে গাড়ি চালানো শিখি, এরপর থেকে চালাচ্ছি। তবে ভয় পাবেন না, আমি অ্যাক্সিডেন্ট করব না। সোহেল চৌধুরী মাথা নাড়িয়ে বলেন, না না বাবা, আমি সেটা বলছি না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নতুন ড্রাইভার। আসলে তোমার সাথে এই ড্রাইভার যাচ্ছে না, মনে হচ্ছে কোনো বড়লোক বা মায়ের সন্তান। ছেলেটা বাঁকা হেসে বলে, আঙ্কেল আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি ড্রাইভার, বড়লোকের ছেলে তাই না? শুধু দেখতেই থাকুন, আরও অনেক কিছুই মনে হবে। ছেলেটার কথা কিছুই বুঝতে পেরে না উঠে কেউ হঠাৎ সোহেল শিকদারের ছেলেটাকে বলে ওঠে, তুমি এই রাস্তা দিয়ে গেলে না যে, অন্য রাস্তা দিয়ে ঢুকেছো কেন? ছেলেটা বলে, আঙ্কেল আজ এই রাস্তা দিয়ে জ্যাম পড়েছে, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। সোহেল শিকদার বললেন, এই রাস্তা দিয়ে কখনোই ওই বাড়িতে যাওনি? তাই বলতে পারলাম না, তবে সন্ধ্যা হয়ে আসছে, তুমি একটু তাড়াতাড়ি নিয়ে যাও। ঠিক আছে আঙ্কেল। সন্ধ্যা হয়ে গেল, চারদিকে ভালো মতোই অন্ধকার হয়ে উঠেছে। সবাই রাস্তার আশেপাশে তাকিয়ে বুঝতে পারছে না এইখানে দিয়ে আদৌ রাশেদ চৌধুরীর বাড়িতে যাওয়া যাবে কিনা। সবাই মনে হচ্ছে একটা ভুল রাস্তা। ছেলেটার উপর বিশ্বাস করে কেউ কিছু বলছে না। ছেলেটা কাউকে মেসেজ করতে করতে গাড়ির স্পিড বাড়ালো। আশেপাশে কেমন গাছগাছালি দেখা যাচ্ছে। এমন সময় হুট করে ব্রেক করে ছেলেটা। সোহেল শিকদার বললেন, কি হলো
আঙ্কেল সামনে দেখুন, সামনে দুটো R15 বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তিনজন ছেলে। ড্রাইভার ছেলেটা বলে, মনে হচ্ছে ওরা এখানে বসে আড্ডা দিচ্ছে। আমি এক্ষুনি ওদের গাড়ির সাইড করতে বলছি। তাড়াতাড়ি যান। ছেলেটা নেমে যায়। ছেলেটা দেখে তিনজনের ছেলে এগিয়ে আসে। এরপর ছেলেটা কি যেন বলে ওদের তিনজন ছেলের চলে যায় নিজেদের বাইকের কাছে। একটা বাইক দুইজন বসে আর একজন বসে বাইক স্টার্ট দিয়ে ছেলেটার কাছে এসে পেছনে দাঁড়ায়। গাড়ির ভেতরে থাকা সবাই গাড়ি আলোতেই সবটা দেখাতে পাচ্ছে। ছেলেটা হঠাৎ করে গাড়ির সামনে এসে নিজের মাস্ক খোলে। এরপরে নিজের কোমরে গুজে রাখা রিভলভার বের করে গাড়ির সামনে দুটো চাকা পাংচার করে দেয়। সবাই হাঁ হয়ে তাকিয়ে দেখে। এরপরে বসতে থাকে না না পেরে সাথে সাথে গাড়ি নেমে যায়। তুহিন ছেলেটার দিকে তাকিয়ে বলে, এভাবে গাড়ির চাকা পাংচার করলেন কেন? ছেলেটা তাচ্ছিল্য হাসি দিয়ে বাকি ছেলেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে বলে, কিরে এত দেখি দেরি? জামাই গাড়ি থেকে বের হয়ে গিয়েছে যে, সাথে আবার সবাই। আমি তো ভেবে ভয়ে গাড়ি থেকে নামবই না। কি বলছিস তোরা? সাথে সাথে পেছনে থাকা ছেলেগুলো হাসতে থাকে। এই শুনে তুহিন চোয়াল শক্ত করে বলে, এবার বুঝতে পারছি এগুলো সব প্ল্যান করে করা হয়েছে। ছেলেটা বাঁকা হেসে বলে, বুঝতে যখন পারছিস তাহলে থাক। যদি জায়গাটা কোথাও বুঝতে পারিস তারপর কাউকে বলে গাড়ি নিয়ে আসতে বলিস, নিয়ে যাবে তোদের। এই বিয়ের চিন্তা মাথায় থেকে বের করে বসে বসে মশা মার। এই বলে ছেলেটা তপ্ত শ্বাস ফেললো। এরপরে গা ছাড়া ভাব নিয়ে বলে, আসছে, বিয়ে করবে, সারা বছর দেখে শুনে রাখবে একজন, আর তিনি মাঝখান থেকে বিয়ে করে নেবে। যে বাইকে একজন ছিল সে বাইকে উঠে বসে ছেলেটা। এরপরে দুটো বাইক হাওয়া বেগে ওদের সামনে দিয়ে চলে যায়। তুহিন গাড়ির মধ্যে পা দিয়ে লাথি মেরে বলে ওঠে, ও শেট, কেন যে এই ছেলের পাল্লায় পড়তে গেলাম? এই ছেলে বাকিদের মতো সাধারণ কেউ ছিল না। এই বিয়েটা আটকাতে চাইছে ছেলেটা। সোহেল শিকদার আগে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। নয়ন তুহিনকে বলে, কি করবি এখন? ওদের কল দিয়ে জানাবি? তুহিন রেগে গিয়ে বলে, জানাবো এখন। আর আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। তুই যদি গাড়িতে বসে এই দৃশ্যটা ভিডিও করতি তাহলে কাজ দিত। তবে এই হোক এই ছেলেটাকে তো আমি ছাড়বো না। সোহেল শিকদার ভাবুক গলায় বলে উঠলেন, তুহিন, তোর ওই ছেলের শেষ কথা শুনে কি মনে হচ্ছিল? মিষ্টি কি ওই ছেলের সাথে কোনো সম্পর্ক আছে? জাপানে সারাদিন পর হয়ে গেল রাদীপ বাড়িতে নেই। সেই যে রাতে কাজ সেরে বলে চলে গিয়েছে, এখনো আসেনি। রাহা আর রাত চিন্তায় হয়ে বসে আছে ড্রয়িং রুমে। পাশে দাঁড়িয়ে আছে মিহির। সাইমনও বাড়িতে নেই, সকালে অফিসে গিয়েছে, আসেনি এখনো। রাজ দুপুর থেকে কল দিচ্ছে কিন্তু ফোন বন্ধ। রাহাত চিন্তার কণ্ঠে বলে ওঠে, আমার না কেমন যেন 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 খটকা লাগছে। ভাইয়া হুট করে কোথায় চলে গেল? বলে গেল কাজে গিয়েছি। কি কাজে গিয়েছে সেটাও বলেনি। এখন আবার কোনো যোগাযোগও করা হচ্ছে না। কোনো বিপদ হলো নাকি তাও তো জানতে পারছি না। আর সাইমন ভাইকে সারাদিনের কাছে পাইনি যে জিজ্ঞাসা করবে, ফোনও ধরছে না। রাজ ভাবুক গলায় বলে, রাহা, ভেবে দেখো রাজীব দেশে চলে যায়নি তো? রাহা চট করে রাজের দিকে তাকিয়ে বলে, এটাই তো ভাবিনি আমিও। এখন মনে হচ্ছে, কিন্তু আমাদের কাউকে বলে গেল না কেন? না না, যদি দেশে না গিয়ে থাকে তখন? রাজ বলে, দেশেই গিয়েছে। দেশে না গিয়ে এখন ও কি বা কাজ থাকবে? আর দৃঢ় বিশ্বাস ওর দেশেই চলে গিয়েছে। আর সাইমন ভাইকে আমাদের বলতে না করেছে। রাহা গম্ভীর গলায় বলে, আসুক সাইমন ভাইয়া, ওনাকে শক্তপোক্ত করে ধরতে হবে, তাহলে কথা বেরোবে। রাজও সম্মতি জানিয়ে বলে, ঠিক বলেছ, তোমার কথাই হবে। সোহেল শিকদার অলরেডি রাশেদ চৌধুরীকে সবটা জানিয়েছে। লোকেশন বের করে জানায় তারা কোথায় আছে। রাশেদ চৌধুরী তাদের অন্তে গাড়ি পাঠিয়েছে। গাড়ি ওদের কাছে পৌঁছতে ওদের আসতে প্রায় 2-3 ঘন্টার মতো দেরি হবে। এইগুলো শুনে মিষ্টি কিছুটা অচল করতে পেরেছে। মনে মনে আল্লাহকে বলেছে, রাদীপ যেন ফিরে আসে। মিনিট 20 পর চৌধুরী বাড়ির সামনে সেই দুটো বাইক নিয়ে আসে 4টে ছেলে। একজনের মাথায় শুধু হেলমেট। বাইক দুটো এসে ঠেলে চৌধুরী বাড়ির মেইন দরজার বরাবর। সবার নজর ওইদিকে। শব্দ করে আসা দুটো বাইকের দিকে। রাশেদ চৌধুরী, রুবেল চৌধুরী, সায়মা চৌধুরী আর রুমানা চৌধুরীর সামনে এগিয়ে যায়।
পেছনে বাকি আত্মীয়রা। হেলমেট পরা ছেলেটা আগে আগে আসে। পেছনে বাকি তিনটা ছেলে। ড্রয়িং রুমে পা রাখতে হেলমেট পরা ছেলেটা হেলমেট খুলে। ছেলেটার মুখ খুলতে সবার চোখ ছানাপানা হয়ে যায়। হিরোর মতো এগিয়ে আসার ছেলেটা আর কেউ নয়, রাদীপ। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প চোরাবালির পিছু টানে চলবে।